হাই আমার দুষ্টু বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আবারও তোমাদের মাঝে এলাম তোমাদেরকে মজা দিতে নতুন একটি গল্প নিয়ে। বন্ধুরা, গল্পটি শোনার আগে কিন্তু তোমরা অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবে আর কাছে রুমাল বা টিস্যু অবশ্যই রাখবে, কারণ এই গল্পের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমাদের অনেক কিছু বেরিয়ে যেতে পারে, অনেক কিছু করতে ইচ্ছে করতে পারে। তো চলো আমার দুষ্টু বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আমরা মূল ঘটনাতে চলে যাব। আমার ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে এবং আমার মেয়ে, আমার মা বাবা এবং আমার শাশুড়ি ও শ্বশুর, এই সবাইকে নিয়ে আমার সংসার। আমার স্বামী একজন ব্যবসায়ী ছিলেন। আমাদের দিনকাল খুব ভালোভাবেই যাচ্ছিল। আমার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমাদের কোনো কিছুরই অভাব ছিল না। এরকম ভাবে সুখে শান্তিতে আমাদের দিন কাটছিল। আর আমাদের অনেক জায়গা জায়গা ছিল, জায়গা জমি ছিল। তো একদিন আমার হাজবেন্ড কাজের উদ্দেশ্যে সে বাহিরে চলে যায়, আমরা বাড়িতে থাকি। বন্ধুরা, আমার হাজবেন্ড যখন কাজে চলে যায়, কাজে থেকে আসার সময় সে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর আমাদের যত জায়গা জমি সম্পত্তি যা ছিল সবকিছু ছিল আমার বড় ছেলের নামে। তো আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমরা সবাই অনেক ভেঙে পড়ি। তো আস্তে আস্তে আমরা সবাই আবার ঠিক হয়ে যাই। আমার স্বামী মারা যাওয়ার 6 মাসের মাথায় আমরা সবাই নর্মাল হতে শুরু করি। তো তারপর একদিন আমার মা বাবা এবং আমার শ্বশুর শাশুড়ি তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে, যেহেতু আমাদের জায়গা জমি সমস্ত কিছু আমার বড় ছেলের নামে ছিল, আর আমিও কিন্তু অনেক ইয়াং ছিলাম। আমার হাজবেন্ডের বয়স ছিল 70 আর আমার বয়স ছিল মাত্র 30। আমাদের বয়সের ভিতরে অনেক তফাৎ ছিল। তো সেই জন্য আমার হাজবেন্ড তো মারা গিয়েছে, কিন্তু আমার তো কম বয়স, আমার তো সারাটা জীবন পড়ে আছে, আমার আমার কি হবে এই কথা ভেবে আমার মা বাবা এবং এবং আমার শ্বশুর শাশুড়ি আমার আবার বিয়ে ঠিক করে এবং আমার কাছে এসে আমাকে বলে, দেখ তোর তো কম বয়স, তুই দেখতে শুনতে সুন্দর, তোর তো সারা জীবন পড়ে আছে, সামনে তোর বড় ছেলের বিয়ে দিতে হবে, তোর একটা ছোট মেয়ে আছে, ওরও বাবার প্রয়োজন আছে, তুই একটা কাজ কর, তুই এবার আরেকটা বিয়ে করে নে। তখন আমি বললাম, তোমরা কি বলছো এগুলো? আমি বিয়ে করব? তো তখন আমার শ্বশুর শাশুড়ি বললো, হ্যাঁ তুমি বিয়ে করবে। তো তারপর আমার শ্বশুর শাশুড়ি বলতেছিল যে, আমাদের জায়গা জমি যেহেতু সব তোমার বড় ছেলের নামে আছে, আমরা চাই যে তুমি তোমার বড় ছেলেকে বিয়ে করো। তখন আমার পায়ের নিচে থেকে মনে হলো যে মাটি সরে গেল। এটা কেমন কথা? যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়েছি তাকে আমি বিয়ে করবো, এটা আবার কেমন কথা? তো এই কথাটা আমার ছেলেও পাশে থেকে শুনে নেয়। তারপর ও লজ্জায় মাথাটা নিচু করে নিজের ঘরে চলে যায়। এদিকে আমি কি বলবো না বলবো কিছু বুঝতে পারছিলাম না। তারপর তারা এই কথা বলে চলে গেল। তারপর তারপর থেকে আমার ছেলের দিকে আমি তাকাতে পারতাম না বা ও আমার দিকে লজ্জায় তাকাতে পারতো না। একদিন আমি ওকে প্রশ্ন করেই বসলাম, কিরে বাবা, তোর নানা নানি দাদা দাদু যে সিদ্ধান্ত নিয়েছে, তোর কি মনে হয়, তুই কি রাজি? তখন আমার ছেলে মাথাটা নিচু করে লজ্জা লজ্জা মুখ নিয়ে বলল, হ্যাঁ মা, আমি রাজি। তখন তখন আমি আমার ছেলেকে বললাম, দেখ বাবা, আমার তো বয়স হয়ে গিয়েছে, তুই আমাকে নিয়ে সারা জীবন থাকবি কিভাবে? আর তোর কতই না স্বপ্ন ছিল যে তুই একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবি, এখানে সেখানে ঘুরতে যাবি, তো সেই সব স্বপ্ন তো নষ্ট হয়ে গেল। তখন আমার ছেলে আমাকে বলল, মা, আমি সব স্বপ্ন তোমাকে দিয়ে পূরণ করব, কারণ তোমার তো এখনো অত বয়স হয়ে যায়নি, তুমি দেখতে শুনতে যথেষ্ট স্মার্ট, যথেষ্ট সুন্দর, তোমার বয়স কম, তোমাকে দেখে কেউ বলবেই না তোমার দুইটা সন্তান আছে। এই কথা বলে আমার ছেলে আমাকে বলল, মা, আমাদের ফ্যামিলি আমাদের মা ছেলেকে বিয়ে দিতে চাই, দিয়ে দিক, সমস্যা নেই, কিন্তু আমরা সবসময় ভালো বন্ধুর মতো হয়ে থাকবো।
তখন আমিও মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে, কিন্তু তোকে তো এখন থেকে আমি আগের মতো শাসন করতে পারবো না, আগের মতো মারতে পারবো না, কথা বলতে পারবো না আগের মতো করে। তখন আমার ছেলে আমাকে বলল, মা, তোমার সাথে আমার সম্পর্ক আগে যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। তো তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমার ছেলে চলে গেল। তারপর থেকে আমি কখনো আমার ছেলের সাথে চিল্লাচিল্লি করি নাই, ওকে কথা শোনাই নাই, ওকে গালাগালি করি নাই। এইভাবেই দিনকাল যাচ্ছিল। আস্তে আস্তে আমাদের বিয়ের তারিখ চলে আসে। তারপর বাড়িতে কাজী আসে। কোনো কাজী বিয়ে করাতে চাচ্ছিল না। অনেক টাকার বিনিময়ে একটা কাজী রাজি হয়ে যায়। তারপর অনেক ধুমধাম করে আমাদের বিয়ে হয় মা ছেলের। এদিকে আমি ঘোমটা টেনে নিজের ঘরে বউ সেজে বসে আছি। এই মুহূর্তে আমার ছেলে, এদিকে আস্তে আস্তে বিয়ে বাড়ির সব লোকজন খাওয়া দাওয়া করে যার যার বাড়িতে চলে যায়। তো তারপর আমাকে খাবার টেবিলে ডাকা হয়। আমি ঘর থেকে বের হয়ে খাবার টেবিলে চলে আসি এবং সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আমি আবারও আমার নিজের রুমে চলে যাই এবং ঘোমটা টেনে বসে থাকি। এদিকে আমার ছেলে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমের দিকে যাচ্ছিল। তখনই পেছন থেকে আমার বাবা ওকে ডাক দেয়। ডাক দিয়ে তাকে বলতে থাকে, এখন থেকে তোমার আর নিজের রুমে শোয়া হবে না, তুমি গিয়ে তোমার বউয়ের সাথে ঘুমাবে, তোমরা একসাথে থাকবে, বুঝলে জামাই বাবাজি? আমার বাবা, তার মানে আমার ছেলের নানা, যখন তাকে বাবাজি বলে ডাকলো, আর মুখটা যেন লজ্জায় লাল হয়ে আসছিল। এদিকে আমার ঘরেও আমার শ্বশুর মশাই যায়, গিয়ে আমাকে অনেক কিছু বুঝাতে থাকে। এই মুহূর্তে আমার ছেলেও আমার দরজার কাছে চলে আসে। আসার পরে আমার শ্বশুর মশাই ঘর থেকে বের হয়ে যায়। তারপর আমার ছেলে রুমের ভিতরে আসে, এসে আমার খাটের পাশে বসে। বসার পরে আমাকে বলতে থাকে, জানো মা, নানা আমাকে কত কিছু বলছিল, আমার লজ্জা লাগছিল অনেক। তখন আমি আমার ছেলেকে বললাম, আর বলিস না, তোর দাদু এসেও তো আমাকে অনেক কিছু বলছিল, কত কিছু বলে গেল। তো তারপর হ্যাঁ, আমার ছেলে আমাকে বলল, মা, যে যাই বলুক না কেন, আমরা ভালো বন্ধুর মতো হয়ে থাকবো সবসময়। আমিও বললাম যে হ্যাঁ, ঠিকই বলেছিস। তারপর আমার ছেলে আমাকে বলল, মা, এখন থেকে তো আমাদের সবসময় এক ঘরেই থাকতে হবে। আমিও বলে উঠলাম, হ্যাঁ, ভালোই হলো, আমাদের একসাথে থাকতে হবে। ঘুম না আসলে দুজনে মিলে গল্প করতে পারবো, সময় কেটে যাবে। তো এই কথা বলে আমার ছেলে আমাকে বলল, মা, আমি তোমার সাথে কি থাকলে তোমার কোনো প্রবলেম হবে না তো? তখন আমি বললাম, না, প্রবলেম হবে কেন? তুমি তো ছোটবেলায় আমার পাশেই শুতে, আমার কাছেই ঘুমাতে, তাহলে এখন কেন প্রবলেম হবে? তখন আমার ছেলে বলল, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমার পাশে এসে আমার ছেলে শুয়ে পড়ল। বন্ধুরা, রাত যখন আস্তে আস্তে গভীর হচ্ছিল, আমারও যেন কেমন কেমন লাগছিল। বন্ধুরা, বোঝাতে পারবো না যে আসলে আমার কেমন লাগছিল। তারপর এক পর্যায়ে আস্তে আস্তে আমার ছেলে আমার কাছে চলে আসে এবং আমাকে জড়িয়ে ধরে আমার গায়ের উপরে পা তুলে দেয়। বন্ধুরা, আমার তখন কেমন যেন লাগছিল। যখন আমার ছেলে ছোট ছিল তখন অন্যরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এখন আমার ছেলে অনেক বড় হয়ে গিয়েছে, সবকিছু বুঝতে শিখেছে, অনেক বড় হয়ে গিয়েছে। এখনকার বিষয়টা কিন্তু আলাদা। বন্ধুরা, আমার ছেলে যখন আমার শরীরের উপর পা উঠিয়ে দিল এবং আমাকে জড়িয়ে ধরলো, আমার পুরো শরীরের ভিতরে কেমন যেন একটা হচ্ছিল। কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। এভাবেই চলে যায় কিছু সময়। এক পর্যায়ে আমি আর থাকতে পারছিলাম না, না পেরে আমিও আমার ছেলেকে জড়িয়ে ধরি এবং আস্তে আস্তে বলতে থাকি, আমাকে আদর কর বাবা, আমাকে অনেক আদর কর, অনেক ভালোবাস, অনেক ভালোবাসা দে আমাকে, এভাবে বলছিলাম। তখন আমার ছেলেও আস্তে আস্তে বলতে থাকলো, হ্যাঁ মা, আমিও তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই এবং আদর করতে চাই, সারা জীবন আগলে রাখতে চাই আমার কাছে।
তো তখন আমি আমার ছেলেকে বললাম, বাবা আমাকে অনেক সুন্দর করে বেশি বেশি করে আদর করো। তখন আমার ছেলে, বন্ধুরা কি বলবো, আমাকে এমন ভাবে আদর করতে থাকলো, আমি আমার ছেলেকে দেখে কখনো আগে বুঝিও নাই যে আমার ছেলে এত সুন্দর করে আদর করতে পারে, এত রকম ভাবে। বন্ধুরা, ওর আদর করা দেখে তো আমি পাগলই হয়ে যাচ্ছিলাম যে কেউ কি আসলে এত সুন্দর করে আদর করতে পারে বিভিন্ন রকম উপায়ে। বন্ধুরা, এক পর্যায়ে আম, আমাকে এত আদর দেয়, এত ভালোবাসা দেয়, এরকম করতে করতে সেদিন রাত কেটে যায়। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। তারপর থেকে আমাদের জীবন সুখে শান্তিতেই কাটছিল, আমরা সুন্দরভাবে মা ছেলে সংসার করছিলাম বন্ধুরা। তো গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার দুষ্টু বন্ধুরা আমার পাশে থাকবে। আর তোমরা আসলে কি ধরনের গল্প শুনতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি তোমাদের ঠিক সেরকম গল্পই দিব। আর হ্যাঁ, তোমাদের কারো লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা আমাকে এসএমএস এর মাধ্যমে লিখে পাঠিয়ে দিবে অথবা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। তো আমার কলিজার বন্ধুরা, দুষ্টু বন্ধুরা, ভালো থেকো, টাটা।